দর্শক, বাংলাদেশে একের পর এক সংখ্যালঘু নিয়ে নানা ধরনের কর্মকাণ্ড হচ্ছে, যেটা আন্তর্জাতিক মহলে সংখ্যালঘু নির্যাতন হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছেন আন্তর্জাতিক মহল। বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে ব্যাপকভাবে এগুলো প্রচার করা হচ্ছে। সম্প্রতি নরসিংদীতে এক সংখ্যালঘু সম্প্রদায়ের একজন ব্যবসায়ী হত্যাকাণ্ড নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং এই ব্যাপারে বাংলাদেশ সরকারের টনক নড়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অস্বীকার করা হচ্ছে, বলা হচ্ছে এটা সংখ্যালঘু নির্যাতন নয়, এটা পারিবারিক কলহ থেকে তৈরি হয়েছে। অর্থাৎ ভারত থেকে এবং আন্তর্জাতিক পর্যায় থেকে যখন এটাকে সংখ্যালঘু নির্যাতনের ধারাবাহিক ঘটনার একটা বলা হচ্ছে, তখন সরকার থেকে অস্বীকার করার ঘটনা ঘটল। কি বলছে সরকার, কি বলছে বাংলাদেশের গণমাধ্যম, আর কি বলছে ভারতীয় গণমাধ্যম, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নরসিংদীর যে ঘটনা, মণি চক্রবর্তী হত্যার ঘটনা, গত ৩রা জানুয়ারি এই ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটাকে সংখ্যালঘু নির্যাতনের ধারাবাহিক চিত্র হিসেবে দেখা হচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলোতে। ভারত থেকে প্রতিবাদ জানানো হচ্ছে, আন্তর্জাতিক মহলেও এগুলো আলোচিত হচ্ছে। ঠিক সেই সময় আন্তর্জাতিক বহু রকমের কথাবার্তা এবং চাপে বাংলাদেশ সরকার একটা বিবৃতি দিয়েছে এবং বিবৃতিতে তারা দাবি করছে এই ঘটনা সাম্প্রদায়িক সহিংসতা নয়, সংখ্যালঘু নির্যাতন নয়। তারা বলছে যে এটা ব্যক্তিগত বিরোধের জেরে ঘটনাটা ঘটেছে। কি বলছে সরকার, প্রকৃত ঘটনাটা কি ঘটেছিল, চলুন আগে জেনে দেখি, তারপরে জানবো ভারতীয় গণমাধ্যম কি বলছে। বাংলাদেশের গণমাধ্যম RTV বলছে, মণি চক্রবর্তীর হত্যাকাণ্ড সাম্প্রদায়িক নয়, পারিবারিক কলহের ফল। সরকার বলছে এটা পারিবারিক কলহ থেকে তৈরি হয়েছে, এটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের কোনো ঘটনা নয়, এটা সংখ্যালঘু নির্যাতনও নয়। নরসিংদীতে ব্যবসায়ী মণি চক্রবর্তীর হত্যাকাণ্ডকে সাম্প্রদায়িক হামলা হিসেবে প্রচার করা হলেও প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহ ও ব্যবসায়িক পূর্বশত্রুতার জেরেই ঘটেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ। তদন্ত এখনও শেষ হয়নি, কিন্তু প্রেস উইং থেকে জানানো হচ্ছে যে এটা পারিবারিক কলহ থেকে হয়েছে। রাজধানীতে একটা সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেছেন। ফয়েজ আহমেদ বলেন, পুলিশ ও নিহতের পরিবারের প্রাথমিক ধারণা অনুযায়ী মণি চক্রবর্তীর হত্যাকাণ্ডের সঙ্গে সাম্প্রদায়িক কোনো যোগসূত্র পাওয়া যায়নি। তিনি বলেন, নিহত ব্যক্তির ধর্মীয় পরিচয় সনাতন হওয়ায় ঘটনাটিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় মিথ্যা প্রচারণা ছড়ানো হচ্ছে, যেখানে এটিকে সাম্প্রদায়িক হামলা হিসেবে উপস্থাপন করা হয়। তবে প্রাথমিক অনুসন্ধানে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব বলেন, সাম্প্রতিক কিছু ঘটনায় অপপ্রচারের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। মানে অপপ্রচার করে নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা হচ্ছে। কিন্তু আমরা দেখছি বাংলাদেশে একের পর এক ঘটনা ঘটছে। এই ঘটনাটাকে পারিবারিক কলহ বলা হচ্ছে। এরকম সরকার যদি সব ঘটনার স্পষ্ট ব্যাখ্যা এবং সব ঘটনার স্পষ্ট বিচার, এই ব্যাপারগুলো যদি নিশ্চিত করতো, তাহলে বোধহয় একের পর এক ঘটনাগুলো ঘটতে পারতো না। তিনি বলছেন যে মিথ্যা বা বানোয়ার তথ্যের ভিত্তি দেওয়া বক্তব্য সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং সাম্প্রদায়িক সহাবস্থানের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। তিনি আরও বলেন, মণি চক্রবর্তীর হত্যাকাণ্ড নিয়ে কয়েকজন বিশিষ্ট নাগরিক উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। অতীতে তারা বিভিন্ন ঘটনায় নিরপেক্ষ অবস্থান নিয়ে সরেজমিন তদন্ত করেছেন, তাই বর্তমানেও কোনো ঘটনায় উদ্বেগ তৈরি হলে তথ্য যাচাই বাছাই করা ও ঘটনাস্থলে প্রয়োজনে পরিদর্শনের আহ্বান জানান তিনি। ফয়েজ আহমেদ বলেন, ভুল তথ্য বক্তব্য একত্রে ছড়িয়ে পড়লে তা সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। এ বিষয়ে সবাইকে দায়িত্বশীল ও সতর্ক ভূমিকা পালনের কথাও তিনি বলেন। তিনি যখন এই ব্যাপারটাকে পারিবারিক কলহ বলছেন, তখন চলুন একটু ঘটনাটা কি ঘটেছিল, পরিবার কি বলছে সেটা একটু জেনে দেখি। নরসিংদীর পলাশে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় মণি চক্রবর্তী, যার বয়স 40 বছর, মুদি ব্যবসায়ী, তিনি নিহত হয়েছেন 5 জানুয়ারি রাত 9টার দিকে উপজেলার চর সিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মণি চক্রবর্তী পার্শ্ববর্তী শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের বাসিন্দা এবং মৃত মদন ঠাকুরের ছেলে। দীর্ঘদিন ধরে চরসিন্দুর বাজারে মুদির দোকানের ব্যবসা করছিলেন, সুলতানপুর গ্রামে বসবাস করতেন। পুলিশ এবং স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো মণি চক্রবর্তী রাত 9টার দিকে তার দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। সুলতানপুরে বাড়ির কাছে পৌঁছালে অজ্ঞাতনামা দুর্বৃত্ত দেশীয় অস্ত্র ঠেকিয়ে তাকে আঘাত করলে সে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতর ভাই রনি চক্রবর্তী বলেন, আমরা একসাথে দোকান বন্ধ করে বের হই। পথিমধ্যে ভাইয়ের ওপরে হামলার খবর পাই। তার কোনো শত্রু ছিল না, সে খুবই ভালো মানুষ ছিল। দোকান থেকে বাড়ি ফেরার পথে তাকে হত্যা করা হয়েছে। আমরা অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। এই ঘটনা যখন ঘটছে এবং এই ঘটনাটাকে যখন পারিবারিক কলহের ঘটনা বলছে সরকার, তখন আমরা দেখেছি যে তার জাস্ট আগেই কয়েকদিন আগে 31 ডিসেম্বর ডামুড্ডা উপজেলায়, শরীয়তপুরের ডামুড্ডা উপজেলায় কেহেরডাঙ্গা বাজারে খোকনচন্দ্র দাস নামে আর এক সংখ্যালঘু ব্যবসায়ীকে, যিনি ফার্মেসির ব্যবসা করেন, গ্রাম্য ডাক্তার হিসেবে পরিচিত, তাকে কোপানো হয়। তারপরে তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। তিনি পুকুরে ঝাঁপ দিয়ে বাঁচার চেষ্টা করেন। পরবর্তীতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তারও আগে দীপু দাসকে ময়মনসিংহের ভালুকায় পিটিয়ে আগুনে জ্বালিয়ে গাছে টাঙিয়ে মারার ঘটনা ঘটে। এরকম ঘটনা একের পর এক আমরা দেখেছি। এই ঘটনাগুলো যখন ঘটছে তখন বাংলাদেশ সরকারের বক্তব্য নরসিংদীর ঘটনাটাকে পারিবারিক কলহ বলছে। এদিকে ভারতের টাইমস অফ ইন্ডিয়া তাদের প্রতিবেদনে বলছে, তাদের প্রতিবেদনটা দেখে নিন। তারা বলছে, ইউনিস গভর্নমেন্ট সেইজ রিপোর্টস অন অ্যাটাক অন মাইনরিটিজ ইজ প্রোপাগান্ডা। অর্থাৎ বাংলাদেশ সরকার এটাকে প্রোপাগান্ডা বলছে। এই মাইনরিটির অ্যাটাকের ব্যাপারটাকে সরকার মেনে নিচ্ছে না, এই কথা বলছে ইন্ডিয়ান পত্রিকাগুলো। একটার শিরোনাম দেখালাম, অন্য অনেকগুলো পত্রিকায় একইভাবে প্রচার করছে। এখন বাংলাদেশ সরকারের উচিত হবে এই তথ্য সঠিকভাবে বের করে যথাযথ বিচারের ব্যবস্থা করা, যেন কোনোভাবেই এটা প্রমাণিত না হয় যে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটলেও সরকার সেই ব্যাপারে নির্বিকার হয়ে আছে, কোনো ধরনের কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই ঘটনা যে সকল গোষ্ঠী, সাম্প্রদায়িক গোষ্ঠী কিংবা জঙ্গি গোষ্ঠী যারা ঘটাচ্ছে, তাদের ব্যাপারে শক্ত প্রতিরোধ তৈরি করছে সরকার, সেই দৃষ্টান্তরা স্থাপন করা খুবই প্রয়োজন। দর্শক, এ ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।